দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝেই এমন করে। বদ্ধ রুমে কী এমন করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম বলা ঠিক না, ঠিক ল্যাবের মতো। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে সারাফাত চৌধুরী নিজে থেকেই এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থা রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল এক কিংবা শেলফে ধরে ধরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমে। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক ও বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বিদ্যুতের শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটা মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাঁচের জারের দিকে। জারে ছটপট করছে সাদা ধপধপে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতি পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে গোড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গেরও বা যন্ত্রেরও মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত ও হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বদ্ধ বা খুলে রাখা যায়, ফলে কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের উপরে। সুস্থ সবল সাদা ইঁদুর, মুখ তুলে তাকিয়ে আছেই যেন তার দিকে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুটে পালাতো, প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোণায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূঁচ ফোটাতেই ইঁদুর ছটফটিয়ে উঠল, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটপট করতেই থাকলো। এইটুকু তার শরীর, কতটুকুই বা শক্তি। অতপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাঁচের জারে পুনরায় ইঁদুরটাকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। অতপর বাজ পাখির ন্যায় শিকারির দৃষ্টিতে লক্ষ্য রাখতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করে দিয়েছে। সেই ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটা কাঁচের তৈরি গোলাকার টেস্টি টিউব নল নিল। অদূরে রাখা কাঁচের জগের মতো বিকারটিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 25 ও 50 মিটার এর দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপকর চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থলে থলে সাজানো কাঁচের তৈরি কেমিক্যাল ফ্ল্যাক্সে থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো। অতপর করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনও পূর্বের মতোই স্থির আছে, গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনও সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয়, তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলালো। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লিনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করলো। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। ধরণীর বুকে গাঢ় অন্ধকার। সিরাজ সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছে। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে, আর সে আগে ভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখেই আগেই সিরাজ বলল, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুড়াবি। শীতল বলল, আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। সিরাজ বলল, তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। শীতল বলল, সস কোথায়? সিরাজ বলল, পাশেই তো রাখা।
শীতল সসের পুরো বোতল নিয়ে আর প্লেট নিয়ে সিরাজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাজ মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে না কেন তোর? শীতল বলল, জানি না তো। সিরাজ বলল, বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব যে তারও উপায় নেই। শীতল বলল, কেন উপায় নেই? সিরাজ বলল, তোর মেজো চাচু এসব ডায়েট ফাইট একদম পছন্দ করে না, তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু মোটা বই পছন্দ। একথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাজ নিজেও হাসলেন। সিরাজ একটু বেশিই ফ্রেন্ডলি, বিধায় বাড়ির মেয়েরাও তার সাথে কোলঘেরা একটু বেশি করে। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতলই গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাজকেই বলেছিল। সিরাজ সিমিনকে জানিয়েছে। সীতারা শুনে সিমিনই আগে ডাক্তার দেখানো তারা দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে। বাইরে থেকে এসে যা এবং তার ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সীতারা ও সিরাজ। মোট কথা, এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা খুবই সত্যিই সুন্দর। হিংসা, বিদ্বেষ ও অহমিকাহীন প্রতিটা মানুষ। ডুবো তেল থেকে সিঙ্গারা ভাজা হয়ে গেলেই শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাজ তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের ওপর বসলো। ফুঁ দিয়ে গরম সিঙ্গারা কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরে বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যায় অবস্থা, তবুও সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। শিমিন কেবলই সহদর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাজকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বললেন, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। একথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ দেওয়া নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করে দোষ পেতে পেতে শীতলের খুব একটা গায়ে লাগে না, তাই শিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফুঁ দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দেবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ে কি বলে শুনে আর বলতে পারল না সিরাত। পুরো কথা শেষ করার আগেই শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করেছে। তারপর প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাজের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমের সবাইকে ডাকলো। সীতারা মনমরা হয়ে চায়ে কাপে চুমুক দিয়েছে। ওনাদের বিয়ের এত বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরার সংসার, তবুও সারাফাত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর শিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসলো। এই নতুন কিছু নয়, সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানিক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সীতারার মুখটা ততদিন চুপসে থাকবে। সায়ন বাসায় নেই। সাওয়ান চৌধুরী ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলে মেয়েরা। শুদ্ধ তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ডপ্রুফ বিধায় বাইরে কোনো শব্দ হাঁকডাক তার কান অবধি পৌঁছায় না। সাম্য সৃজনের হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণ মাথা ব্যথা তাই শুয়ে আছে। 3 যা চায়ের কাপে চুমুক দিয়ে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়, এটা তারা দেখে রাতের খাবার আয়োজন করতে। এরপর যায়। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু চলো ছাদে যাই। শখ বলল, পড়তে বসবি না? শীতল বলল, আমি কি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব? শখ বলল, তাই তো, তার ছোট আব্বুকে বলি। তুই বড় হয়ে গিয়েছিস, তোকে বিয়ে দিতে হবে। শীতল বলল, বলো আপু, প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর হাসি! এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয়, এই জন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। একথা শুনে শীতলও জোর করলো না, তাকে যেতে দিল। মা চাষিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পড়ল, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। শীতল বলল, কি বাম? স্বর্ণ বলল, ঝান্ডু বাম। শীতল বলল, ঝান্ডু বাম নেই, লিপ বাম আছে, নিবা? স্বর্ণ বলল, লিপ বাম কপালে দেব? শীতল বলল, তাই তো সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। স্বর্ণ বলল, আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? শীতল বলল, কই কোথাও না তো। স্বর্ণ বলল, তাহলে সেজেছিস যে? শীতল বলল, পড়তে বসতে। স্বর্ণ বলল, তা পড়তে বসতে কি সাজতে হয়?
শীতল বলল, সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এ পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না। তাই সে সায়নের বদ্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকারে রুমটাতে আলো লাইট জ্বালালো। ড্রয়ার ড্রেসিং হাতড়ে ঝান্ডুবাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তির মাত্রা বাড়ল।